হ্যালো এভরিওয়ান, আমরা গ্যাসের প্রসারণে ওয়ান শট ভিডিও করেছি। যারা এখনও দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আজকে আমরা ওয়ান শট অঙ্ক করব। গ্যাসের প্রসারণ রিলেটেড যত অঙ্ক হবে সমস্ত অঙ্ক আমরা সলভ করব। এবং এবিটি এর যা যা অঙ্ক রয়েছে, মানে গ্যাসের প্রসারণ থেকে যা যা অঙ্ক দিয়েছে সব আমরা করে ফেলবো, ঠিক আছে? কীভাবে অঙ্কগুলো সলভ করতে হয় সেগুলো তোমাদের কাছে আমি শেখাবো। যারা অঙ্ক করতে ভয় পাচ্ছ তারা এই ভিডিওটা একবার দেখে নাও, তাহলে আর কখনো ভয় পাবে না। সমস্ত জিনিস ইজিলি তোমরা সলভ করতে পারবে, একদম ইজি, একদমই ইজি। একটুখানি ভালো করে দেখো, তাহলে কিন্তু সব কিছু তোমরা বুঝতে পারবে। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা, সেটা কি বলছে? বলছে 27°C উষ্ণতায়, তাহলে টেম্পারেচারটা কত বলেছে? 27° টেম্পারেচার, রাইট? বলছে নির্দিষ্ট ভর, মানে মাসটা কনস্ট্যান্ট। যে কোনো গ্যাসের আয়তন 500 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে টেম্পারেচারটা বলে দিয়েছে 27°C উষ্ণতা, আর আয়তনটা তোমার বলে দিয়েছে 500 সেন্টিমিটার কিউব। বলছে স্থির চাপে, এখানে স্থির কে রয়েছে? দেখো এখানে স্থির রয়েছে চাপ। চাপ স্থির থাকলে কার সূত্র হয়? চাপ ও ভর যদি স্থির থাকে তাহলে কার সূত্র হয়? চার্লসের সূত্র আসে, রাইট? তাহলে চার্লসের সূত্র আমরা পাবো এখানে, চার্লসের সূত্র আমরা সবাই জানি। চার্লসের সূত্রে কি হয়? চার্লসের সূত্র তুমি যদি দেখো তাহলে বলবো যে ভলিউম প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, তাই না? ভলিউম প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি হচ্ছে তোমার পরম উষ্ণতায় টেম্পারেচার বা কেলভিন স্কেলের টেম্পারেচার, ওকে? তাহলে এই প্রপোর্শনাল তুলতে গেলে একটা কনস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে তোমার কে ধরলাম, কে ইন্টু টি। এটা তুমি লিখতে পারো। আচ্ছা, আর টিটা তোমার হচ্ছে গিয়ে স্মল টিতে দিয়ে দিয়েছে, মানে ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিয়েছে, তাহলে সেটাকে তুমি কেলভিন স্কেলে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, এবার কি বলেছে? বলছে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে? তাহলে দেখো, তাহলে আমরা কি বলতে পারি? চার্লসের সূত্র থেকে আমরা বলতে পারি যে V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2, এটা আমরা বলতে পারি, রাইট? এবার অ্যাকর্ডিং টু কোশ্চেনে কী বলে দিয়েছে দেখো। ইনিশিয়ালি সাপোজ যে ভলিউম সেটা V1 ধরলাম, সেটা কত বলেছে? 500 সিসি, মানে সেন্টিমিটার কিউব, রাইট? সেন্টিমিটার কিউব। টেম্পারেচার কত বলে দিয়েছে? টেম্পারেচার বলেছে তোমার দেখো 27°C, ওইটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, তাহলে সেটাকে তোমার কী করতে হবে? কেলভিন স্কেলে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করি নাকি T+273 করি আমরা, তাই না? তাহলে টি এর মান কত বলেছে? এখানে 27 বলেছে, সুতরাং 27+273 কেলভিন। বুঝতে পারলে? তাহলে এখান থেকে তুমি লিখবে 300 কেলভিন। তাহলে টি এর মান তুমি পাচ্ছ 300 কেলভিন, ওকে? সিমিলারলি আর কি বলে দিয়েছে দেখো, হচ্ছে ভলিউমটা, যে ফাইনাল ভলিউমটা, সেটা কি ইনিশিয়াল ভলিউমের মানে দ্বিগুণ হবে। দেখো দ্বিগুণ বলে দিয়েছে। ক্লিয়ার হলো? কোন টেম্পারেচার? তাহলে টেম্পারেচার তোমাকে এখানে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে তোমাকে T2টা বের করতে হবে। তাহলে এই যে সূত্রটা, এই সূত্র তুমি সব বসিয়ে দাও, তাহলে কিন্তু তোমার সব হয়ে যাবে, ওকে? সুতরাং তাহলে আমরা কি বলতে পারি? সো ফ্রম 1, দেখো V1 মানে 500, তাহলে আমি লিখতে পারি 500, বা সিম্পল V1 লিখলেও কোনো অসুবিধা নেই। V2 মানে কত? 2 ইন্টু V1 মানে কত? আবার 500, মানে কেটে যাবে। আচ্ছা, T1 বাই T2 এর মান দেখো 300 কেলভিন, ডিভাইডেড বাই T2 মানটা আমরা বের করব। ক্লিয়ার হলো? তাহলে এখানে দেখো এই 500 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 2 থাকছে পড়ে, তাহলে T2 ইকুয়াল কত হবে এখানে বলো? তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পরে 600 কেলভিন। বুঝতে পারলে? এটা তোমার কেলভিন স্কেলে লিখলাম আমি যদি ডিগ্রি সেলসিয়াস স্কেলে লিখতে চাই তাহলে কি লিখবো? আমরা জানি T ইকুয়াল টু T+273 হয়, তাই না? তাহলে T ইকুয়াল তুমি কি লিখবে? ক্যাপিটাল T -273, মানে 600 - 273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 600 - 273 করলে কত হয়? 3, তাহলে দিকে থাকছে একটা 7, আর থাকে 1, তাহলে 8 মানে 2, আর 1 মানে 3, 327°C। বুঝতে পারলে? তাহলে এটা তোমার কি আনসার হবে? 600 - 273, ঠিকই 327°C, রাইট? তাহলে এটা তোমার আনসার। তাহলে কোন টেম্পারেচারে ভলিউমটা দ্বিগুণ হবে?
টেম্পারেচার আছে তোমার 327 ডিগ্রি সেলসিয়াস, প্রচুর হাই টেম্পারেচার। ক্লিয়ার হলো? ওকে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন দেখো, বলছে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণের মাত্রীয় বিশ্লেষণ থেকে আর এর একক নির্ণয় করো। তাহলে মাত্রীয় বিশ্লেষণ থেকে আমার আর এর একক বের করতে হবে। দেখো আমরা সবই জানি এগুলো। তাহলে পিভি ইকুয়াল টু এন ইন্টু আর ইন্টু টি, তাই তো? তাহলে আর ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? পি ইন্টু ভি ডিভাইডেড বাই এন ইন্টু টি হলো। পি হচ্ছে তোমার প্রেশার। প্রেশার কাকে বলে বলো? প্রেশার মানে তোমার ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্সের ডেফিনেশন কি হয়? মাস ইন্টু অ্যাক্সেলারেশন ডিভাইডেড বাই এরিয়া। তাহলে এর যদি মাত্রা লিখি মাস, অ্যাক্সেলারেশন মানে কি হবে? এল টি টু দি পাওয়ার -2। অ্যাক্সেলারেশন মানে কি? ভেলোসিটি বাই টাইম হয়, তাই না? আর ভেলোসিটি মানে কত? আবার ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম হয়। তাহলে এখান থেকে তুমি অ্যাক্সেলারেশনের মাত্রা বের করতে পারবে, এল বাই টি টু দি পাওয়ার -2 হবে, ডিভাইডেড বাই এরিয়া। এরিয়া মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তার মানে কি? লেন্থের স্কোয়ার লিখবে তুমি। তাহলে যে প্রেশারের যে ডাইমেনশন হবে সেটা কত হবে? দেখো এখানে একটা এল কাটবে, সুতরাং একটা এল উপরে যাবে, এল টু দি পাওয়ার -1 হবে, টি টু দি পাওয়ার -2। এইটা তোমার প্রেশারের ডাইমেনশন হয়ে গেল। ওকে, আচ্ছা ভলিউমের ডাইমেনশন কী হয় বলো? ভলিউম মানে কি? বাহুর কিউব হবে, বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হয়, মানে সেটাই কি? সবই তো লেন্থ, তাহলে এল কিউব লিখবো, রাইট? টেম্পারেচার টিটাকে লিখে আমরা কেলভিন কে, আর এই যে এন হচ্ছে তোমার মোল, এটা হচ্ছে তোমার মোল। তাহলে সব কিছু এখানে পুট করতে পারি আমরা। তাহলে পুট করলে কি আসবে দেখো, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 ইন্টু এল কিউব ডিভাইডেড বাই মোল কেলভিন। তাহলে এইটা তোমার ডাইমেনশন, ভালো করে বুঝে নাও। তাহলে সুতরাং তুমি আর ইকুয়াল টু কী লিখবে বলো? এম, দেখো এখানে এল টু দি পাওয়ার -1 আর এখানে এল কিউব রয়েছে, তাহলে কত হবে? এল স্কোয়ার হয়ে যাবে, সুতরাং এল স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই মোল থাকছে আর এখানে কেলভিন থাকছে, মানে কে থাকছে, রাইট? এবার দেখো ভালো করে দেখো, এখানে আর ইকুয়াল টু এই যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা কি বলো তো? এটা ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান কাকে বলে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্সের ডাইমেনশন আমরা জানি কি? এম এল টি টু দি পাওয়ার -2 আর ডিসপ্লেসমেন্ট মানে এল। তাহলে এটা কি আসছে দেখো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা মানে কি? তুমি বলবে ওয়ার্ক ডান। সুতরাং ওপরটুকুনি ওয়ার্ক ডান বা কার্যকে রিপ্রেজেন্ট করছে, রাইট? ওয়ার্ক ডান বা কার্যকে রিপ্রেজেন্ট করছে, ডিভাইডেড বাই মোল সংখ্যা, মোলকে রিপ্রেজেন্ট করছে, ডিভাইডেড বাই কে টেম্পারেচারকে রিপ্রেজেন্ট করছে, রাইট? কেলভিন। ক্লিয়ার হয়েছে? তাহলে পরে এখান থেকে তুমি ইউনিট ক্যালকুলেট করতে পারো। সুতরাং ইউনিট কি হবে বলো? কার্য। তাহলে কার্যের ইউনিট কি হবে? জুল হবে। আমি যদি এসআই সিস্টেম বলি, জুল হবে ইন্টু মোল টু দি পাওয়ার -1 হবে, কেলভিন টু দি পাওয়ার -1। এটা কি? ইন এসআই সিস্টেম। আমি যদি সিজি সিস্টেম বলতাম তাহলে কি? এটা আর হতো ইন্টু মোল টু দি পাওয়ার -1 হতো, কেলভিন টু দি পাওয়ার -1 হতো। এটা সিজি সিস্টেম হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? এটাই তোমার জানতে চেয়েছে, মানে এটা তুমি কি করে করলে? ডাইমেনশন অ্যানালিসিস থেকে তুমি করলে এটা। ক্লিয়ার হয়েছে? নেক্সট আবার বলেছে কি? এসআই পদ্ধতিতে আর এর একক কী হয়? দেখো এখান থেকে তো পেলাম আমরা, এসআই পদ্ধতিতে আর একক এইটা হয়। ওকে, এইটা তোমার আনসার। ওকে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। কিছুই না, দেখো একদম ইজি জিনিস, একটুখানি তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে যে উষ্ণতায় 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন এত এটিএম, মানে 2.56 এটিএম চাপে 10 লিটার হবে, সেই উষ্ণতা নির্ণয় করো। তাহলে যে উষ্ণতায় 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন 2.56 এটিএম, এটা কিন্তু প্রেশার, এত চাপে মানে কত লিটার হবে? ভি ইকুয়াল টু 10 লিটার হবে। তাহলে এখানে তোমাকে কি কি বলে দিয়েছে দেখো, এখানে তোমাকে
প্রেশার বলেছে 2.56 ATM হলো, ভলিউম বলেছে 10 লিটার। ওকে, কোন উষ্ণতায় সেটা হবে, তাহলে টেম্পারেচার তোমাকে ক্যালকুলেট করতে হবে। এখানে কত গ্রাম নাইট্রোজেন গ্যাস বলে দিয়েছে, দেখো 28 গ্রাম নাইট্রোজেন গ্যাস বলে দিয়েছে, 28 গ্রাম নাইট্রোজেন গ্যাস। এইবার তাহলে 28 গ্রাম নাইট্রোজেন গ্যাস, তাহলে এই নাইট্রোজেন মানে 28 গ্রাম নাইট্রোজেন গ্যাস মানে কত মোল সেটা আমরা বের করতে পারি। তাহলে আমরা কি জানি, আদর্শ গ্যাসের সমীকরণ জানি, সেটা কি বলে, PV = N × R × T। হয় আর এই যে এনটা কি হয় বলো, গ্যাসের মাস ডিভাইডেড বাই আণবিক ভর, তাই তো। তাহলে এখানে যেহেতু নাইট্রোজেন গ্যাস বলে দিয়েছে, তাহলে N2 নাইট্রোজেন গ্যাস, এর ক্ষেত্রে আণবিক ভর কত হয় বলো তো, নাইট্রোজেন মানে 14, দুটো রয়েছে তাহলে 2 দিয়ে গুণ করবে, এত গ্রাম, মানে 14 × 2 = 28 গ্রাম। তাহলে 28 গ্রাম তোমার হচ্ছে গিয়ে এর আণবিক ভর। ওকে, ক্যাপিটাল এম। আর এখানে স্মল এমটাও বলে দিয়েছে 28, তাহলে তুমি কি লিখবে, 28 ডিভাইডেড বাই 28। ওকে, এটা কত, 1 হচ্ছে, তাহলে 1 মোল, এত মোল। তাহলে এন এর মান কত দেখো, 1 মোল। ওকে, এন এর মান তাহলে আমরা পাচ্ছি 1 মোল। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ কি বলো, PV = 1 মোল, মানে R × T লিখতে পারি। ক্লিয়ার হয়েছে? এইবার কি কি বলে দিয়েছে দেখো, প্রেশার আর ভলিউম বলে দিয়েছে, টেম্পারেচার তোমাকে বের করতে হবে, রাইট। তাহলে টেম্পারেচার T = তুমি P × V ডিভাইডেড বাই R বলতে পারো। তাহলে P এর মানও তুমি জানো 2.56 ATM, আর ভলিউমও তুমি জানো কত, 10 লিটার ডিভাইডেড বাই R। আর এর মানও তুমি জানো, আর এর মান কত হয়, 0.081 লিটার ATM মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। আমি যদি এই ফর্মে রাখি, এসআই সিস্টেমে আনলে পরে এসআই সিস্টেমে হয়, এগুলো সবই জানো তোমরা, ওয়ান শট ভিডিওতে কিন্তু আমি খুব ডিটেলে এক্সপ্লেন করে দিয়েছি, তোমরা যদি এখনো না দেখে থাকো তাহলে কিন্তু দেখে নিও। মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে কিন্তু অনেক অনেক বেশি করে শেয়ার করো। ওকে, আচ্ছা, তাহলে এখানে আর এর মানটা তুমি পুট করে দাও, তাহলে আর এর মানটা পুট করে দিলে পরে কিন্তু তোমার অঙ্ক হয়ে যাবে। তাহলে 2.56 × 10 ডিভাইডেড বাই 0.081 এত কেলভিন। ওকে, তাহলে এটাকে কাটাকাটি করো, তাহলে তোমার আনসার চলে আসবে। 2.56 × 10 ডিভাইডেড বাই 0.081 কত আসছে, 316.05 কেলভিন এত টেম্পারেচার। ক্লিয়ার হলো? তাহলে এই টেম্পারেচারটাতে এই টেম্পারেচারটা আমরা পাবো এখানটায়। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট কোশ্চেন দেখো, হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 76 সেন্টিমিটার এইচ মানে পারস্তম্ভের চাপে একটি কাচের টুকরো সহ গ্যাসের আয়তন 100 সিসি। হচ্ছে উষ্ণতা স্থির রেখে, তাহলে উষ্ণতা স্থির মানে তোমার বয়েলের সূত্র। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রথমে প্রেশার ছিল P1 এত, ভলিউম ছিল এত, এই যে ভলিউমটা V1 লিখলাম, এইটা কিন্তু মানে এরকম ব্যাপারটা দেখো, একটা পাত্র রয়েছে এরকম, মানে একটা জার রয়েছে, যে জারের মধ্যে কি দিয়েছে, গ্যাস দিয়েছে, গ্যাস রয়েছে, প্লাস শুধু গ্যাস নয়, এর মধ্যে একটা কাচের টুকরো আছে, এটা একটা কাচের টুকরো। তাহলে এই কাচের টুকরো প্লাস গ্যাস, এইটার যে ভলিউমটা সেটা তোমাকে বলে দিয়েছে 100 সিসি, মানে সেন্টিমিটার কিউব। ক্লিয়ার হয়েছে? মানে এই যে কাচের টুকরো রয়েছে, কাচের টুকরো প্লাস যে গ্যাস, তার যে ভলিউম সেটা 100 সেন্টিমিটার কিউব। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাকে যদি বলে শুধু গ্যাসের ভলিউম কতখানি, তাহলে আমাকে জানতে হবে যে কাচের যে টুকরোটা রয়েছে তার ভলিউম কতখানি, তাই না? তাহলে আমি সাপোজ কনসিডার করলাম যে কাচের টুকরোটা তার যে ভলিউম সেটা এক্স সেন্টিমিটার কিউব, এটা আমরা কনসিডার করলাম। ওকে, এটা কি, কাচের টুকরোটার ভলিউম, কাচের টুকরোর আয়তন। ক্লিয়ার হলো?
তাহলে গ্যাসের ভলিউম কতখানি হবে? তাহলে সুতরাং তুমি বলবে গ্যাসের ভলিউম হবে, তাহলে এটুকুনি বাদ যাবে। সুতরাং V1 ইকুয়াল টু কত হবে বলো? 100 মাইনাস এক্স। তাহলে এত সেন্টিমিটার কিউব হচ্ছে তোমার গ্যাসের ভলিউম, বুঝতে পারলে? আচ্ছা, এবার বলছে উষ্ণতা স্থির রেখে চাপ 95 সেন্টিমিটার এইচজি করা হলে, মানে এততে নিয়ে যাওয়া হলে মিশ্রণের মোট আয়তন হয় 82 সেন্টিমিটার কিউব। ওকে, তার মানে কি কি বলে দিয়েছে দেখো। তাহলে প্রথমত তোমাকে প্রেশার P1টা বলেছিল 76 সেন্টিমিটার এইচজি। তখন যে গ্যাসের ভলিউম সেটা V1 ইকুয়াল টু এত। এবার প্রেশার যখন বলছে বাড়ানো হয়েছে, বাড়িয়ে 95 সেন্টিমিটার এইচজি করা হলো, তখন ভলিউম কতখানি হবে? যে ভলিউমটা বলে দিয়েছে এই ভলিউমটা কিন্তু গ্যাস প্লাস যে কাচের টুকরোটা তার ভলিউম। তাহলে শুধুমাত্র গ্যাসের ভলিউম কতখানি হবে? তাহলে 82 মাইনাস এক্স, কারণ কাচের ভলিউম আমি কত ধরে নিয়েছি? এক্স ধরে নিয়েছি। জিনিসটা বুঝতে পারছি? কারণ যে পাত্রটার মধ্যে তুমি রেখেছো সেই পাত্রটার মধ্যে গ্যাসও রয়েছে, কাচের টুকরো রয়েছে। তাহলে কাচের টুকরোর যে ভলিউম, সেই ভলিউমের মধ্যে তো আর গ্যাস ঢুকতে পারবে না, তাই না? তাহলে কি কাচের টুকরোর ভলিউমটা কি বাদ দিতে হবে? পুরো মিশ্রণটার যে ভলিউম সেখান থেকে কাচের টুকরোর যদি ভলিউমটা বাদ দিই তাহলে কি আমরা শুধুমাত্র গ্যাসের ভলিউম পাবো। কারণ কি আমরা যে সূত্রে অ্যাপ্লাই করবো সেখানে কি শুধু গ্যাসের ভলিউম নিয়ে করি আমরা, তাই না? তাহলে যেহেতু উষ্ণতা স্থির, তাহলে কি বয়েলের সূত্র কাজে লাগবে। বয়েলের সূত্র অনুসারে কি লিখতে পারি আমরা বলো? P1 V1 ইকুয়াল টু P2 V2। ওকে, এবার দেখো সবই তুমি জানো। তাহলে P1 মানে কত বলে দিয়েছে? 76। আচ্ছা, 76 সেন্টিমিটার এইচজি, এটাকে তুমি ভাঙতে পারো। এখানে যেহেতু দুজনেরই সেন্টিমিটার এইচজি, তাহলে কি সেন্টিমিটার এইচজি সেন্টিমিটার কেটে যাবে। বা তুমি এটাকে যদি চাও যে ভাঙবে, ভেঙে লিখতে পারো তুমি 76 ইন্টু 13.6 ইন্টু 980 ডাইন পার সেন্টিমিটার কিউব। দেখো এর ক্ষেত্রে একই রকম হবে, মানে কি এই যে এইটুকুনি টার্ম মানে 13.6 ইন্টু 980 এর ক্ষেত্রেও থাকবে, কমন থাকবে, দিয়ে কেটে যাবে, তো তুমি নাও লিখতে পারো। ওকে, আচ্ছা ভলিউমটা কতখানি বলো? 100 মাইনাস এক্স। আর P2 দেখো কত? 95। ভলিউম কত দেখো? 82 মাইনাস এক্স। এটাকে তুমি সিম্পলিফাই করো, তোমার আনসার চলে আসবে 76 00 মাইনাস 76 এক্স, 76 ইন্টু এক্স। আর এটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে কত আসে? 95 ইন্টু 82, রাইট? 7790, 7790 মাইনাস 95 এক্স। ওকে, এখান থেকে তুমি দেখো এই 95 এক্সটাকে বাদিকে নিয়ে আসলে পরে প্লাস হয়ে যাবে। সুতরাং প্লাস 95 এক্স মাইনাস 76 এক্স ইকুয়াল টু 7790 মাইনাস 7600। এটাকে সিম্পলিফাই করো, করলে পরে তোমার আনসার আসবে দেখো, মানে 7790 মাইনাস 7600, 190 আর এটা 19, তাহলে 19 এক্স ইকুয়াল টু 190। তাহলে এক্স ইকুয়াল টু কত আসছে দেখো? 10। তাহলে 10 সেন্টিমিটার কিউব। তাহলে যে কাঁচটা ছিল, কাঁচের টুকরোটা, তার ভলিউম কতখানি দেখো? 10 সেন্টিমিটার কিউব। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে তোমাকে বুঝে বুঝে করতে হবে, খুবই কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে 56 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হবে? তাহলে এখানে যে প্রেশারটা কতখানি বলে দিয়েছে তোমার? প্রেশারটা বলে দিয়েছে 57 সেন্টিমিটার পারস্তম্ভ মানে এইচজি। এটাকে যদি আমরা ভাঙি তাহলে এরকম লিখতে পারি 57 ইন্টু 13.6 ইন্টু 980 ডাইন পার সেন্টিমিটার কিউব। সরি, কিউব নয়, স্কোয়ার হবে, কারণ প্রেশার মানে ফোর্স পার এরিয়া। আর টেম্পারেচার বলে দিয়েছে কত দেখো? টেম্পারেচার মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, সেটা কেলভিন স্কেলে লিখলে পরে 27 প্লাস 273, তাহলে এটা তুমি বলবে 300 কেলভিন টি। ওকে, বলছে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হবে? ওকে, 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। এবার আমাকে বলো কার্বন ডাইঅক্সাইড, তাই না?
তাহলে কার্বন ডাইঅক্সাইড মানে কি, এর জন্য যে আণবিক ভর সেটা কত হয় বলো, কার্বন মানে 12 প্লাস অক্সিজেন মানে 16, কিন্তু অক্সিজেন দুটো রয়েছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে 12 প্লাস এখানে 16 দুগুণে 32, রাইট, মানে যোগ করলে পরে 44, তাহলে 44 গ্রাম তার আণবিক ভর। তাহলে মোল সংখ্যা কত হবে, সুতরাং মোল সংখ্যা ইকুয়াল টু স্মল এম বাই ক্যাপিটাল এম, তাই না, আমরা জানি এটা। স্মল এম কত বলেছে দেখো, 2.2 গ্রাম, সুতরাং 2.2 গ্রাম ডিভাইডেড বাই 44 গ্রাম। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করে তাহলে কত আসবে, 2.2 ভাজিত 44, 0.05, n ইকুয়াল টু 0.05 বা 1/2, রাইট। তাহলে এইটা হচ্ছে তোমার কি মোল সংখ্যা। আমাকে বের করতে হবে কি বলতো, আয়তন, দেখো আয়তন বের করতে বলেছে, সুতরাং আমাদের উদ্দেশ্য হবে ভিটা বের করা। তাহলে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ জানি, আদর্শ গ্যাসের সমীকরণ কি বলছে, পি ভি ইকুয়াল টু এন ইন্টু আর ইন্টু টি। তাহলে আয়তন বের করব, সুতরাং এন আর টি বাই পি হবে। এন দেখো 0.5, আর আমরা জানি সিজে সিস্টেম যেহেতু করছি সব, তাহলে সিজে সিস্টেমে রেখে দেবো আর এর ভ্যালু। আর এর ভ্যালু কত হবে তাহলে 8.314 ইন্টু 10⁻⁷, যেহেতু সিজে সিস্টেম, তাই না, ইন্টু টেম্পারেচার দেখো 300 কেলভিন ডিভাইডেড বাই প্রেশার, প্রেশার কত বলেছে বলো তো, 57 সেন্টিমিটার এইচ, রাইট। তাহলে 57 ইন্টু 13.6 ইন্টু 980, এত সেন্টিমিটার কিউব। ওকে, তো এটাকে তুমি সিম্পলিফাই করো, তোমার আনসার চলে আসবে। আমি একটুখানি করছি, 0.5 ইন্টু 8.314 ইন্টু 300 ভাজিত 57 ভাজিত 13.6 ভাজিত 980, তাহলে আসছে তোমার 0.00164 ইন্টু 10⁻⁷ সেন্টিমিটার কিউব। ওকে, এখান থেকে তুমি 1 2 3 4 5টা যদি নিই, মানে এরকম বলতে পারি আমি, 164 ইন্টু 10⁻², 1 2 3 4 5, 5টা নিলে পরে 2 হবে, ঠিক আছে, এত সেন্টিমিটার কিউব, এত ভলিউম হবে। ওকে, তাহলে এটা তোমার এতখানি ভলিউম হবে। আশা করি জিনিসটা বোঝাতে পারছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হবে। চাপও দ্বিগুণ হবে, আয়তনও দ্বিগুণ হবে। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। দেখো, অ্যাকচুয়ালি কোনো গ্যাসের ক্ষেত্রে চাপ আর আয়তন একসাথে দ্বিগুণ হতে পারে না, কারণ বয়লের সূত্রে আমরা দেখেছি কি, ভি প্রপোর্শনাল টু 1/p। ভাই প্রেশার বাড়লে পরে আয়তন কমবে, সিম্পল জিনিস। তাহলে এইখানে যে কোয়েশ্চেনটা বলতে চেয়েছে, মানে যে ফাইনাল টেম্পারেচার কোনটা হলে পরে, মানে 0 ডিগ্রি থেকে বাড়িয়ে ফাইনাল কোন টেম্পারেচারে আসলে পরে, হ্যাঁ, কোনো গ্যাসের চাপটা দ্বিগুণ হবে এবং আয়তনটা দ্বিগুণ হবে। তাহলে দুটোই করতে পারি আমরা পাট করে। দেখো, তাহলে এক হচ্ছে তোমার চার্লসের সূত্র, এক হচ্ছে তোমার চাপের সূত্র। আমি যদি চার্লসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি ভলিউমের সূত্র হয়, তাহলে ভি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস টেম্পারেচারের চেঞ্জ, তাই তো। টেম্পারেচার চেঞ্জ এখানে কী হবে, ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। ফাইনাল টেম্পারেচার আমি ক্যালকুলেট করতে চাইছি টি, ইনিশিয়াল টেম্পারেচার আমার 0 হবে, তাহলে -0 লেখার দরকার নেই, ডিভাইডেড বাই 273। ওকে, এটা চার্লসের সূত্রে বলছি আমরা। এবার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন বলছে যে ভলিউমটা হবে, সেই ভলিউমটা কতখানি হবে, ইনিশিয়াল ভলিউমের মাল্টিপ্লাই, মানে 2 টাইমস হবে। আর প্রেশার যেটা হবে সেটা কি, ইনিশিয়াল যে প্রেশার তার 2 টাইমস হবে। তাহলে এখান থেকে তুমি দেখো, তাহলে ভি মানে তুমি লিখতে পারো 2V0 ইন্টু V0, এখানে 1 প্লাস টি ডিভাইডেড বাই 273। তাহলে এখানে যদি তুমি কাটাকাটি করো তাহলে V0 ক্যান্সেল হচ্ছে, তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে পরে তুমি বলতে পারো
যে ভাই টি ডিভাইডেড বাই 273, এই একটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে 2 - 1 মানে 1 হচ্ছে, বা এখান থেকে টি ইকুয়াল আমরা বলতে পারি তাহলে 1 × 273 মানে 273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। হ্যাঁ, তাহলে এত ডিগ্রি সেলসিয়াসে কি ভলিউমটা দ্বিগুণ হবে। সিমিলারলি আমি যদি চাপের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি পাই আমরা, প্রেশার পি ইকুয়াল টু P0 × 1 + T ডিভাইডেড বাই 273, একই জিনিস না? তাহলে এখান থেকে পি মানে কি লিখবো, 2 × P0, এখানে P0 1 + T ডিভাইডেড বাই 273, এখান থেকে দেখো P0 P0 ক্যান্সেল হচ্ছে, সুতরাং টি ইকুয়াল আমরা কত পাবো আবার দেখো, মানে আচ্ছা লিখি 273, আর এখানটায় থাকবে তোমার 2 - 1 মানে 1, সুতরাং টি ইকুয়াল টু দেখো 273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ক্লিয়ার হলো? তাহলে ফাইনাল টেম্পারেচার কত হচ্ছে, প্রেশার মানে প্রেশারের দ্বিগুণ হবে কোন টেম্পারেচারটাতে, 273 ডিগ্রি সেলসিয়াস, এবং ভলিউমটাও দ্বিগুণ হবে 273 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ইন্ডিভিজুয়াল। ওকে, এটা কিন্তু একসাথে হবে না, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে ফাইনাল টেম্পারেচার তোমার 273 ডিগ্রি সেলসিয়াস হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, যে 760 মিলিমিটার এইচজি, মানে প্রেশারটা কত বলে দিয়েছে, 76 সেন্টিমিটার এইচজি অথবা 760 মিলিমিটার এইচজি। কারণ আমরা কি জানি যে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার, তাই না? তাই এখানে আমরা সেটা লিখেছি। তাহলে 10 মিলিমিটার মানে তুমি বলতে পারো 1 সেন্টিমিটার, অসুবিধা নেই। এত চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সিসি। ওকে, ওকে, কি বললাম তাহলে পরে, যে পরিমাণ মানে ভলিউমটা তোমাকে বলি, তাহলে টেম্পারেচার কত বলে দিয়েছে, টেম্পারেচার তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, আয়তন তোমাকে বলে দিয়েছে, বলছে ওই চাপেই, মানে চাপটা কি এখানে তাহলে কনস্ট্যান্ট, এখানে চাপটা কি এখানে কনস্ট্যান্ট, তাহলে চাপ যদি কনস্ট্যান্ট হয়, চাপটা এখানে কনস্ট্যান্ট মানে প্রেশারটা এখানে কি হবে, কনস্ট্যান্ট হবে। প্রেশার কনস্ট্যান্ট মানেই তোমার কার সূত্র হয়, চার্লসের সূত্র। ওকে, তাহলে চার্লসের সূত্র আমরা কি বলি নাকি, ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, और V1 by V2 ইকুয়াল টু T1 by T2, এটা আমরা সবাই জানি, রাইট? এটা আমরা এই সূত্র থেকে লিখে থাকি না, V ইকুয়াল টু V0 × 1 + T বাই 273, এখান থেকে তুমি সিম্পলিফাই করলে পরে এটা চলে আসে। ওকে, তাহলে টেম্পারেচারটা আমরা জানি প্রথমে 0 ডিগ্রি ছিল, সেটাকে বাড়িয়ে দেখো কত করেছে, এখানে 546 করে দিয়েছে। ওকে, তাহলে এবার গ্যাসের আয়তন কত হবে, তাহলে করো। তাহলে এগুলোকে মানে টেম্পারেচারগুলোকে আগে তুমি, তাহলে প্রথমে T1 ইকুয়াল টু 0 + 273 এত কেলভিন, তাহলে 273 কেলভিন হয়ে গেল। আর ফাইনাল টেম্পারেচার কত বলে দিয়েছে দেখো, 546 + 273 কেলভিন, অনেক টেম্পারেচার কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে 6 7 8 9 থাকছে, আর এখানে 11 1 আর থেকে 1 7 1 8, তাহলে এখানে 800, এই রেজাল্টটা কাজ কেন করছে না জানি না, 819 কেলভিন। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কি ফাইনাল টেম্পারেচার। ওকে, এবার দেখো তাহলে এগুলো সব এখানে পুট করতে পারি আমি, তাহলে পুট করে দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে পরে ইনিশিয়াল ভলিউম তোমার এত সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে 300 সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই V2 ক্যালকুলেট করব আমি। আর T1 বলে দিয়েছে 273, আর T2 তুমি বের করে নিয়েছো 819, তাহলে এখান থেকে V2 ক্যালকুলেট করে নাও। সুতরাং V2 ইকুয়াল টু কত, 300 × 819 ডিভাইডেড বাই 273। ওকে, তাহলে ভলিউমটা কতখানি হবে, টেম্পারেচার বাড়ার দরুন দেখো 300 × 819 ভাজিত 273, 900।
900 সিসি বা সেন্টিমিটার কিউব, সিসি মানেই তোমার সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে ভলিউমটা দেখো কতটা বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। ক্লিয়ার হয়েছে? এইভাবে তোমাকে বুঝে বুঝে সবগুলো করতে হবে। হ্যাঁ, এগুলো করে যাও, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? এগুলো করে গেলেই মোটামুটি তোমার এই যে গ্যাসের যে প্রসারণ বা সরি গ্যাসের যে আচরণ, আমি কী লিখেছিলাম চ্যাপ্টারটার নাম, প্রসারণ লিখেছিলাম বোধহয়, ঠিক আছে, গ্যাসের আচরণ তোমাদের বইতে দেওয়া আছে। তো এই যে গ্যাসের প্রসারণ বা গ্যাসের আচরণের যে ইয়েটা চ্যাপ্টারটা, সেখান থেকে সব প্রবলেম তোমরা ইজিলি করতে পারবে। হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেনটা ভালো করে দেখো। বলছে 0.9 গ্রাম জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? ভাই জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত সেটা বের করতে বলেছে। কতখানি? 0.9 গ্রাম জল, মানে জল মানে তোমার H2O। তাহলে এইখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? তুমি যখন H2O বলছো, তাই না, দেখো মানে এক অণু, আমি যদি এক অণু H2O ধরি, তাহলে কি সেখানে একটা তোমার অক্সিজেন পরমাণু রয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে জল, এই জলটার আণবিক ভর কতখানি সেটা তুমি ক্যালকুলেট করতে পারো। যেহেতু হাইড্রোজেন 1, দুটো রয়েছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, প্লাস অক্সিজেন 16, তাহলে এখানে তোমার 18 গ্রাম। তাহলে 18 গ্রাম কি জলের আণবিক ভর। এই যে 18 গ্রাম আণবিক ভরের মধ্যে 16 গ্রাম হচ্ছে তোমার জল আর 2 গ্রাম তোমার হাইড্রোজেন। তাহলে আমি এই 18 গ্রাম লিখলাম। 18 গ্রামের মধ্যে কি রয়েছে বলো? 16 গ্রাম রয়েছে অক্সিজেন পরমাণু আর 2 গ্রাম রয়েছে হাইড্রোজেন। ক্লিয়ার হয়েছে? ওকে, হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, এইবার আমাকে কি বলেছে দেখো, 0.9 গ্রাম জলে কতখানি অক্সিজেন পরমাণু রয়েছে। তাহলে পরে এই যে মানে 0.9 গ্রাম জল, তাহলে এই জলে কতখানি মোল সংখ্যা সেটা বের করতে পারি আমরা। তাহলে মোল সংখ্যা মানে কি জানি আমরা? স্মল m বাই ক্যাপিটাল M। তাহলে মোল সংখ্যা আমরা বের করতে পারি 0.9 ডিভাইডেড বাই 18। তাহলে পরে কাটাকাটি করলে পরে এখান থেকে 10 আর এখানে 2 মানে 1/20, এত হচ্ছে তোমার মোল সংখ্যা। তাহলে এই যে হাইড্রোজেন জলের আগে কত রয়েছে? তাহলে 1/20 রয়েছে, তাই না? তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো? এখান থেকে তুমি বলতে পারো যে তাহলে অক্সিজেন কতখানি রয়েছে? অক্সিজেন তো 16 গ্রাম। আবার কি মোল সংখ্যা কত দেখো? 1/20, তাহলে 1/20 গ্রাম হবে। মানে এটা আমি বলতে পারি যে অক্সিজেনটা কতখানি হবে? 16/20 গ্রাম হবে। ঠিক আছে? এই যে 0.9 গ্রাম জল রয়েছে, 0.9 গ্রাম জলের মধ্যে কতখানি অক্সিজেন রয়েছে? 16/20 গ্রাম অক্সিজেন রয়েছে। হাইড্রোজেন কতখানি রয়েছে? হাইড্রোজেন রয়েছে তোমার 2/20 গ্রাম। এত হচ্ছে তোমার হাইড্রোজেন আর এত হচ্ছে তোমার কত কি অক্সিজেন। বুঝতে পারলে? তাহলে এবার তুমি ইজিলি প্রবলেমটা করতে পারবে। দেখো, তাহলে আমরা কি জানি 16 গ্রাম অক্সিজেনে অ্যাভোগাড্রোর সংখ্যা কত হবে, মানে পরমাণুর সংখ্যা কতখানি হবে? 6.023 × 10⁻23। সিম্পল জিনিস। 16 গ্রাম মানে কি? এটা হচ্ছে তোমার আণবিক ভর, অক্সিজেনের আণবিক ভর। তাহলে 1 অনুগ্রাম বা 1 মোল বা যে আণবিক ভর, সে আণবিক ভরে পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা কতখানি হয়? অ্যাভোগাড্রোর সংখ্যা হবে। অ্যাভোগাড্রোর সংখ্যা কতখানি? 6.023 × 10⁻23। এই জিনিসগুলো তোমরা জানো। ওকে, তাহলে 1 গ্রামে কতখানি হবে বলো? তাহলে 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই 16। এবার তুমি বলবে কত? তাহলে অক্সিজেন মানে যে 0.9 গ্রাম যে জল, তার মধ্যে কতখানি অক্সিজেন রয়েছে? 16/20 গ্রাম অক্সিজেন রয়েছে। তাহলে এর ক্ষেত্রে কতখানি হবে? 6.023 × 10⁻23 × 16 ডিভাইডেড বাই 20 ইন্টু আবার 16 থাকছে পড়ে। তাহলে এই 16 ক্যান্সেল হচ্ছে, তাহলে কি 1/20 থাকছে। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, দেখো তাহলে 6.023 ডিভাইডেড বাই 2, তাহলে এটা আসছে তোমার 3.0111 ইন্টু দেখো 10⁻, কত এখানে একটা শূন্য রয়েছে, তাহলে এখান থেকে একটা শূন্য কাটবে, তাহলে 10⁻22 হবে। তাহলে এটা তোমার আনসার হবে। বুঝতে পারলে?
তাহলে কতখানি অক্সিজেন পরমাণু থাকবে? অক্সিজেন রয়েছে তোমার 3.011 ইন্টু 10⁻22। এত সংখ্যক অক্সিজেন রয়েছে। একই রকমভাবে তোমাকে জিজ্ঞাসা করতে পারতো কত গ্রাম হাইড্রোজেন রয়েছে, তাই না? তাহলে তুমি কি করতে, এখানে হাইড্রোজেনের জন্য তুমি কি করতে? তাহলে এখানে হাইড্রোজেন রয়েছে 2 গ্রাম, তাহলে 2 গ্রাম হাইড্রোজেনের যে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা সেটা এতখানি হতো। তাহলে একে কত? 2/20 কত? তো আনসার চলে আসতো। বুঝতে পারলে? ওকে, নেক্সট দেখো, বলছে খোলা বায়ুতে 250 গ্রাম CaCO3 তীব্রভাবে উত্তপ্ত করলে এসটিপিতে কত গ্রাম, মানে কত আয়তন কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে? তাহলে তোমার এখানে কি রয়েছে? CaCO3, এইটাকে যদি আমি উত্তপ্ত করি এখানে উৎপন্ন হয় CaO প্লাস CO2 উৎপন্ন হয়। তাহলে এই যে CO2 এইটা কত, মানে এর কতখানি আয়তন উৎপন্ন হবে সেটা আমাকে বের করতে হবে। বুঝতে পারলে? একই রকম কোশ্চেন, কিছুই না। তাহলে তোমাকে যখন CaCO3 বলছে, তাহলে এর ক্ষেত্রে আণবিক ভর কত সেটা ক্যালকুলেট করে নাও। ক্যালসিয়ামের ক্ষেত্রে কত হয়? 40 প্লাস কার্বনের ক্ষেত্রে 12 প্লাস অক্সিজেন 16, বাট 3 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি কত হবে দেখো, 40 প্লাস 12 প্লাস 3 4 48, রাইট? তাহলে এটা ক্যালকুলেট করলে পরে 80 90 100, তাহলে 100 গ্রাম। তাহলে এই যে CaCO3 এর যে আণবিক ভর সেটা হতো 100 গ্রাম। ক্লিয়ার হয়েছে? এবার তোমাকে কতখানি বলেছে দেখো, 250 গ্রাম বলেছে। তোমাকে 250 গ্রাম বলেছে। তাহলে অণুর সংখ্যা কত, মোল নাম্বার কতখানি সেটা ক্যালকুলেট করতে পারি আমরা। M কত বলেছে? 250 ডিভাইডেড বাই 100, তাহলে কি 25 তোমার মোল সংখ্যা, 25 তোমার মোল সংখ্যা রয়েছে। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এত মোল, n ইকুয়াল টু কত মোল? 25 মোল। n ইকুয়াল টু 25 মোল। এবার দেখো বলেছে কতখানি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এটা যদি উত্তপ্ত করা হয় তাহলে কি এইটাতে ভেঙে যাবে। ওকে, তাহলে পরে আমরা বলতে পারি না যে 100 গ্রাম, যে মানে 100 গ্রামের মধ্যে কতখানি কার্বন ডাই অক্সাইড রয়েছে? 100 গ্রামের মধ্যে কতখানি কার্বন ডাই অক্সাইড রয়েছে? এখানে থেকে যদি বলি আমরা সেটা বলবো 44 গ্রাম। মানে কার্বনের ক্ষেত্রে কত হয়? CO2 তুমি যদি দেখো তাহলে 12 প্লাস 16 গুণ 2 মানে 32, মানে 44। 100 গ্রামের মধ্যে 44 গ্রাম তোমার কার্বন ডাই অক্সাইড রয়েছে, আর বাদ বাকি কি CaO রয়েছে। ক্লিয়ার হয়েছে? এইবার মোল সংখ্যা আমি ক্যালকুলেট করে দেখলাম 25 মোল হচ্ছে। তাহলে যদি 25 মোল হয় মানে 25 CaCO3 বলবো আমরা, রাইট? তাহলে যে 25 মোল হয় এটা যদি রিয়াকশন করানো হয় তাহলে কি এখানে CaO উৎপন্ন করছে একটা, প্লাস CO2 উৎপন্ন করছে, রাইট? তাহলে এখানে যদি তুমি 25 নেওয়া হয়, এখানে যদি তুমি 25 নাও তাহলে কি 25টা অক্সিজেন এখানে, আর এখানে 50টা, তাহলে 50 25 75, তাহলে একই আছে। তাহলে কার্বন ডাই অক্সাইড, মানে এখানে তুমি ব্যালেন্স করলে তুমি বুঝতে পারো। দেখো 25টা ক্যালসিয়াম রয়েছে, এখানে 25টা ক্যালসিয়াম মিলে গেল, আর এখানে অক্সিজেন রয়েছে 75 খানা। তাহলে এখানে দেখো অক্সিজেন দেখো 25 আর 50 75 খানা হয়ে গেল। কার্বন রয়েছে 25 খানা, কার্বন রয়েছে 25 খানা, মিলে গেছে, অসুবিধা নেই। তাহলে কার্বন ডাই অক্সাইড কত, মানে কত মোল রয়েছে? 25 মোল, তাই না? তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কতখানি? 44 গ্রাম। তাহলে 25 মোলের ক্ষেত্রে কতখানি হবে? সিম্পল জিনিস। তাহলে 25 মোলের ক্ষেত্রে তুমি বলবে যে 25 ইন্টু 44, এত গ্রাম। ওকে, এবার তুমি কি জানো? তুমি জানো যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন 22.4 লিটার।
1 গ্রামের জন্য কত হবে 22.4 লিটার বাই 44, আর 25 ইন্টু 44 জন্য কত হবে, তাহলে 22.4 লিটার ইন্টু 25 ইন্টু 44 ডিভাইডেড বাই 44, তাহলে 44 ক্যান্সেল হবে, তাহলে এখানে পড়ে থাকবে কত 22.4 ইন্টু 25, তাহলে 22.4 ইন্টু 25, তাহলে 560, তাহলে আনসার কত হবে 560 এত লিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে কত আয়তনের কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে, নাকি 560 লিটার আয়তনের কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। জিনিসটা বুঝতে পারলাম? আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, স্থির উষ্ণতায়, উষ্ণতা যখন স্থির বলে দিয়েছে তার মানে তোমার বয়েলের সূত্র তুমি বুঝতে পারছো। ওকে, তাহলে বয়েলের সূত্র বলে নিই আমি, বয়েলের সূত্র কি হয়, ভি প্রপোর্শনাল টু 1/p और v1 p1 ইকুয়াল টু p2 v2, রাইট। বলছে একটি গ্যাসের আয়তন 200 সেন্টিমিটার কিউব, চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে আয়তন কত হবে। মানে ঘটনাটা ঠিক এরকম বলছে, দেখো প্রথমে প্রেশার ছিল সাপোজ P1, ভলিউম ছিল V1, ফাইনাল প্রেশার হয়েছে P2, ভলিউম হয়েছে V2। ফাইনাল যে প্রেশারটা সেটা বলছে ইনিশিয়াল প্রেশারের অর্ধেক করে দেওয়া হয়েছে। দেখো উষ্ণতা স্থির রেখে নিয়েছি আমরা, একটি গ্যাসের আয়তন 200 সেন্টিমিটার কিউব, চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে আয়তন কত হবে। তাহলে এখানে আয়তন আমাকে ক্যালকুলেট করতে হবে। ভলিউম তোমাকে বলে দিয়েছে 200 সিসি, মানে 200 সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে বয়েলের সূত্র তুমি বসিয়ে দাও, তাহলে তোমার আনসার হয়ে যাবে। তাহলে সুতরাং তুমি বলবে দেখো P1 ইন্টু V1 মানে কত 200 ইকুয়াল টু P2 মানে কত, দেখো P1/2 ইন্টু V2। তাহলে এখান থেকে P1 আর P1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট কি পড়ে থাকছে বলো। সুতরাং V2 ইকুয়াল টু 2 গুণ 200 মানে কত 400 সিসি বা সেন্টিমিটার কিউব। ক্লিয়ার হয়েছে? এটাই তোমার আনসার। দেখো এই ধরনের ইজি কোয়েশ্চেনগুলো রয়েছে, কিছুই না, শুধুমাত্র তোমার বয়েলের সূত্র জানতে হবে, চার্লসের সূত্র জানতে হবে, চাপের সূত্র জানতে হবে, আদর্শ গ্যাসের সমীকরণ জানতে হবে। এই কটা সূত্র দিয়ে কিন্তু সব প্রবলেম সলভ করা যেতে পারে। কি সূত্রগুলো একবার লিখে দিই। প্রথমত আদর্শ গ্যাসের সমীকরণ P ইকুয়াল টু n ইন্টু আর ইন্টু টি। এখানে যে এনের ফর্মুলা তোমাকে জানতে হবে m/M। অ্যাভোগাড্রোর সংখ্যা তোমাকে জানতে হবে 6.023 ইন্টু 10⁻23। এমটা হচ্ছে তোমার আণবিক ভর, এটা তোমাকে জানতে হবে, বুঝতে পারলে। আণবিক ভর কী করে ক্যালকুলেট করে সেটা তোমাকে জানতে হবে। আচ্ছা, হয়ে গেল এখান থেকে। তাহলে এখান থেকে তুমি মোল সংখ্যা ক্যালকুলেট করতে পারবে, যত গ্রামই যে কোনো গ্যাসই বলুক না কেন তার ক্ষেত্রে তুমি মোল সংখ্যা ক্যালকুলেট করতে পারবে। এতক্ষণ পর্যন্ত করানোর পরে এইটুকুনি তোমরা বুঝে গেছো। নেক্সট কি দেখবে তুমি, চার্লসের সূত্র। প্রথমে বয়েলের সূত্র বলি। বয়েলের সূত্র কি, P1 V1 ইকুয়াল টু P2 V2, মানে এটাই বেশিরভাগ কাজে লাগে, মানে V প্রপোর্শনাল টু 1/P, সেখান থেকে আমরা এটা করতে পারি, রাইট। থার্ড কি, যদি আমরা চার্লসের সূত্রে বলি V প্রপোর্শনাল টু ক্যাপিটাল T বলতে পারি, তাহলে সেখান থেকে V/V2 ইকুয়াল টু T1/T2 এটা বলতে পারি আমরা। 4 নম্বর তোমার হচ্ছে চাপের সূত্র, সেটা কি P1/P2 ইকুয়াল টু T1/T2, মানে এইখানে যেটা থাকে সেটা কি, এর ক্ষেত্রে এটা হয় V প্রপোর্শনাল টু 1/P হয়, এর ক্ষেত্রে এটা হয় V প্রপোর্শনাল টু T হয়, এর ক্ষেত্রে হয় P প্রপোর্শনাল টু ক্যাপিটাল T। এটা আবার চার্লসের সূত্রে আরেকটা যে ফর্ম সেটা পাই কি আমরা, V ইকুয়াল টু V0 ইন্টু 1+T ডিভাইডেড বাই 273। আর চাপের সূত্রে আরেকটা এটা ফর্ম পাই আমরা, সেটা কি P ইকুয়াল টু P0 ইন্টু 1+T ডিভাইডেড বাই 273। তাহলে এই কটা সূত্র,
এই কটা সূত্র থেকে তুমি সমস্ত প্রবলেম সলভ করতে পারবে। ঠিক আছে, আজকে যে প্রবলেমগুলো করালাম সেগুলো সবই কিন্তু এবিটি এর কোয়েশ্চেন। হ্যাঁ, এবিটি এর যে 2 নম্বর 3 নম্বরের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আমি প্রবলেমগুলো সলভ করলাম। আশা করি জিনিসগুলো বোঝাতে পারলাম। তোমরা ভালো করে জিনিসগুলো প্র্যাকটিস করো, বুঝে বুঝে করার চেষ্টা করো। কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, তোমরা আমাকে টেলিগ্রামে কোশ্চেন করতে পারো, আমি সেগুলো সমাধান করে দেবো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।